আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাহিল সাজিদ আছি ইংলিশ ক্র্যাক চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনা একটা টপিক হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সাফিক্স এন্ড প্রিফিক্স টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয় যে সাফিক্স এন্ড প্রিফিক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে অনেক স্টুডেন্ট এটা নিয়ে কিছুটা কনফিউশন, কিছুটা ভয়ের মধ্যে থাকে এটা সলভ করতে গিয়ে। তো আজকে আমার ক্লাসটা এমন ভাবে সাজিয়েছি যাতে করে তোমরা সাফিক্স এন্ড প্রিফিক্স সম্পর্কে তোমাদের যাবতীয় ভয় এবং কনফিউশন গুলো যাতে করে দূর হয়ে যায়। তো আমি আশা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আমার অনুরোধ হচ্ছে যে তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে সামান্য একটু যদি বাসায় যদি তোমরা একটু হোমওয়ার্ক করো, তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স সম্পর্কে তোমাদের যে ভয় এটা অনেকাংশেই কেটে যাবে। এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবে এবং তোমাদের কাজে লাগাবে। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তখনই আমার পরিশ্রম সার্থক মনে হবে। তো চলো শুরু করি আমাদের আলোচনা। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো পার্টস অফ স্পিচ 4 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা ছোটবেলা থেকে অনেকে পড়ে আসছো। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে মোট 4 প্রকার পার্টস অফ স্পিচ সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই 4 প্রকার পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ এর পজিশন সম্পর্কে একটি সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই 4টি পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সে কোন কোন পজিশনে বসতে পারে সেটা সম্পর্কে যদি আমরা একটা ক্লিয়ার ধারণা পাই, তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর সমাধানের ক্ষেত্রে আমাদের 80% সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা দেখুন বিস্তারিত উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন একটা ওয়ার্ড খেয়াল করুন, হেভি। কোনো ওয়ার্ডের পূর্বে প্রি মানি পূর্বে যদি কোনো ওয়ার্ডের পূর্বে এক বা একাধিক লেটার্স যুক্ত হয়ে কোন একটা শব্দ, একটা যদি নতুন শব্দ গঠিত হয় সেটাকে আমরা বলি প্রিফিক্স। যেমন এখানে হচ্ছে হ্যাপি, হ্যাপির পূর্বে আমরা দুটো লেটার্স যোগ করেছি ইউএন আন। এই ইউএন আন যোগ করার কারণে হ্যাপি শব্দটা হয়ে গেল আনহ্যাপি। এটা হচ্ছে প্রিফিক্স। এরপরে পরের উদাহরণটা খেয়াল করো, হ্যাপি শব্দের শেষে আমরা নেস যোগ করেছি, তাহলে শব্দের শেষে এক বা একাধিক লেটার্স যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে, এটাকে আমরা নাম দিচ্ছি সাফিক্স। তো এই সাফিক্স এন্ড প্রিফিক্স এর ইউজের ক্ষেত্রে 4টা পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় বসতে পারে এ সম্পর্কে যদি আপনারা একটা ক্লিয়ার ধারণা পান, সাফিক্স এন্ড প্রিফিক্স আপনারা অতি সহজেই আনন্দের সাথে করতে পারবেন। চলুন আমরা উদাহরণের সাথে বিস্তারিত এই 4টা পার্টস অফ স্পিচ কোন কোন অবস্থানে সেন্টেন্সে বসতে পারে সে সম্পর্কে আলোচনা করি। তাহলে প্রিয় বন্ধুরা দেখো, নাউন একটা বাক্যের 7 জায়গায় বসতে পারে। সেগুলো কি কি? যেমন 1 নাম্বার সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, 2 নাম্বার অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, 3 নাম্বার কোন প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, 4 নাম্বার অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, 5 নাম্বার পজেসিভের পরে। পজেসিভ মানে কি? যেমন পজেসিভ কেস গুলো যেমন মাই, আওয়ার, হিজ, হার অথবা কোন একটা নামের পরে অ্যাপোস্ট্রফি এস যুক্ত যে ফর্ম, এটা হচ্ছে পসেসিভ। এই পসেসিভের পরে আমরা নাউন বসাতে পারি। এরপরে 6 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? যেমন দিস, দ্যাট, দিস, দোজ। এই 4টা ডেমনস্ট্রেটিভ এর পরে যদি খালি জায়গা থাকে, গ্যাপ থাকে সাফিক্স এন্ড প্রিফিক্সে, সেখানে আমরা নাউন বসাতে পারবো। এরপরে সর্বশেষ 7 নাম্বার হচ্ছে দা। আর্টিকেল দার পরে যদি খালি জায়গা থাকে তাহলে সেখানে আমরা নাউন বসাতে পারবো। চলো এখন দেখি উদাহরণের মাধ্যমে নাউন একটা সেন্টেন্সের 7 জায়গায় কিভাবে বসতে পারে। তাহলে বন্ধুরা দেখো, এখন আমরা উদাহরণগুলো সলভ করি। যেমন 1 নাম্বার দেয়া আছে ড্যাশ ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে দেখো ইজ এটা হচ্ছে একটা ভার্ব, ইজ এর আগে একটা এখানে গ্যাপ আছে,
তাহলে কোনো ভার্বের আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা কি বসাই? সাবজেক্ট বসাই। তাহলে সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন। সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন। এখন আমাদের কি করতে হবে? ওয়াক, এটা হচ্ছে ভার্ব এক নম্বর ফর্ম, এটার সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই তাহলে এটা একটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে কি হলো এখন? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি, যদি ভার্বের আগে সেন্টেন্সের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে সেখানে সাবজেক্ট হিসেবে আমরা নাউন বসাতে পারব। এবার দেখো অবজেক্ট হিসেবে নাউন কিভাবে বসে। তাহলে এবার দ্বিতীয় নম্বর উদাহরণটা সলভ করা যাক। যেমন ওয়াকিং গিভস ড্যাশ। তাহলে ওয়াকিং হাঁটা, গিভস দেয়, কি দেয়? তাহলে এখানে ওয়াকিং হচ্ছে সাবজেক্ট আর গিভস হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে অবজেক্ট বসবে কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা এটা গিভস কে কি দ্বারা প্রশ্ন করতে পারি? কি অথবা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি যে দুটা পাবো সেটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে ওয়াকিং গিভস, ওয়াকিং দে, ওয়াকিং কি দে? তার মানে আমরা যখন হাঁটাহাঁটি করি, আমরা যখন হালকা হাঁটাহাঁটি করি তাহলে আমাদের মনে একটা কি আসে? সতেজতা আসে। তাহলে হাঁটা আমাদেরই কি দে? ফ্রেশনেস দে। কি দে? ফ্রেশনেস। তাহলে এখানে ওয়াকিং সাবজেক্ট আছে, গিভস ভার্ব আছে, কিন্তু অবজেক্টের জায়গাটা কি আছে? খালি আছে। তাহলে অবজেক্ট হিসেবে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? একটা নাউন ব্যবহার করতে পারি। তো এখানে দেখো এই যে মূল ওয়ার্ড, এটার সাথে যদি আমরা নেস যোগ করি, এখানে যদি আমরা নেস যোগ করি তাহলে ওয়ার্ডটা একটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে ওয়াকিং গিভস ফ্রেশনেস। তাহলে এবার তৃতীয় নম্বর উদাহরণটা খেয়াল করো। নাউন 3 নম্বর উদাহরণটা হচ্ছে প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। এবার 3 নম্বর উদাহরণটা খেয়াল করি। 3 নম্বর উদাহরণ কি দেখা আছে? প্রিপজিশনের পরে, অর্থাৎ প্রিপজিশনের পরে কোনো নাউন বসতে পারে। তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে যদি প্রিপজিশনের পরে কোনো গ্যাপ দেওয়া থাকে সেখানে আমরা একটা নাউন বসাতে পারবো। এখানে খেয়াল করো উদাহরণটা, উইদাউট ড্যাশ হার্ট ইউ ক্যান নট মেক গুড রেজাল্টস। তাহলে উইদাউট এটা হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন পরে যেহেতু খালি জায়গা আছে এখানে আমরা কি বসাতে পারবো? একটা নাউন বসাতে পারবো। তাহলে স্টাডির সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই তাহলে এটা একটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট মেক গুড রেজাল্টস। এরপর আমাদের কি বাকি আছে? যেমন 4 নম্বরে কোনো অ্যাডজেক্টিভের পরে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে অবশ্যই আমাদেরকে একটা নাউন বসাইতে হবে। আমি আবার বলছি, যদি কোনো অ্যাডজেক্টিভের পরে যদি খালি জায়গা থাকে সাফিক্স এন্ড প্রিফিক্স এর করতে সেখানে আমাদেরকে একটা নাউন বসাইতে হবে। এরপরে 5 নম্বরে কি আছে? যেমন পসেসিভ। যেমন পসেসিভ কেস কি কি? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, অথবা কোনো পুরুষ অথবা মহিলার নামের পরে, একজনের নামের পরে যদি অ্যাপোস্ট্রফি এস দেওয়া থাকে সেগুলো হচ্ছে পসেসিভ। এরকম কোন পসেসিভ কেস যদি আসে, পসেসিভ কেসের পরে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে আমাদেরকে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে সেখানে আমাদেরকে একটা নাউন বসাইতে হবে। এরপরে 6 নম্বর উদাহরণটা লক্ষ্য করো। 6 নম্বরে আছে কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। এই 4টা ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ হিসেবে ইউজ হয়। এই 4টা ওয়ার্ডের ব্যবহার বেশি কমন। আরো কিছু ডেমনস্ট্রেটিভ আছে, তবে এই 4টা ওয়ার্ডের ব্যবহার খুব বেশি কমন। তো এগুলোকে আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। তো এই 4টা ডেমনস্ট্রেটিভ যেমন দিস, দ্যাট, দিস, দোজ বা অন্য ডেমনস্ট্রেটিভ আসলে সেখানে ডেমনস্ট্রেটিভ এর পরে যদি কোনো গ্যাপ আমরা দেখতে পাই তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে সেখানে আমরা একটা নাউন বসাতে পারবো। তাহলে সর্বশেষ যে ইউজটা আছে সেটা হচ্ছে আর্টিকেল দা। তাহলে যদি আর্টিকেল দা এর পরে যদি কোনো খালি জায়গা থাকে সেখানে আমরা নাউন বসাতে পারবো। বিষয়টা একটু উদাহরণ দিয়ে আমাদেরকে ক্লিয়ার করে দিই। উদাহরণটা আমরা লক্ষ্য করি। 7 নম্বর উদাহরণে কি দেয়া আছে? The dash of computer is so helpful for us. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দা এর পরে একটা খালি জায়গা আছে। তাহলে রুলে আমরা কি করছি? যদি দা এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা কি বসাবো? নাউন
বসাবো। তাহলে মূল ওয়ার্ড যেটা আছে এটা হচ্ছে ইনভেন্ট মানে আবিষ্কার করা। এটার সাথে যদি আমরা ION যোগ করি তখন এটা হয়ে যাবে ইনভেনশন। তাহলে এটার সাথে যদি ION যোগ করি এই ইনভেন্ট শব্দটা হয়ে যাবে কি ইনভেনশন, যেটা একটা নাউন। তাহলে আমরা দেখতে পেলাম যে কি আর্টিকেল দেওয়ার পরও আমরা একটা নাউন বসাতে পারি। তাহলে যদি বিষয়টাকে আমি এভাবে সামারাইজ করি তাহলে হচ্ছে যে কি সেন্টেন্সে নাউন 7 জায়গায় বসতে পারে। সেই জায়গাগুলো কি কি? এক নম্বর হচ্ছে কি, যদি সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে, সেন্টেন্সের শুরুতে ভার্বের আগে যদি সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে সেখানে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারবে। অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে, সাধারণত অবজেক্ট ভার্বের পরেই বসে থাকে, অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা একটা নাউন বসাতে পারবো। যদি কোনো অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে সেখানে আমরা নাউন বসাতে পারবো। প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে সেখানে আমরা নাউন বসাতে পারবো। পসেসিভের পরে গ্যাপ থাকলে সেখানে আমরা নাউন বসাতে পারবো। অথবা যদি কোনো ডেমনস্ট্রেটিভ কেস যদি থাকে, ডেমনস্ট্রেটিভ এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা নাউন বসাতে পারবো। এবং সর্বশেষ যদি আর্টিকেল দা থাকে, আর্টিকেল দা এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা নাউন বসাতে পারবো। তাহলে এই গেল হচ্ছে নাউনের ব্যবহার। আমরা এখন দেখবো অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় বসতে পারে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ একটা বাক্যের 2 জায়গায় বসতে পারে। সেই জায়গাগুলো কি কি? এক নম্বরে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আর একটা হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। বিভাগগুলো কি কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারবো। এবং যদি কোনো নাউনের আগে যদি কোনো গ্যাপ থাকে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারবো। তাহলে উদাহরণগুলো আমরা লক্ষ্য করি। যেমন এখানে আছে দ্য স্টুডেন্ট ইজ ড্যাশ। তাহলে এখানে আমরা জানি ইজ হচ্ছে একটা বি ভার্ব। তাহলে বি ভার্বের পরে আমাদের কি বসাইতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন দেখো মেরিট, মেরিট মানে হচ্ছে মেধা, এটা একটা নাউন। তাহলে এটা কি এই পজিশনে ঠিক আছে? না, এটা ঠিক নাই। তাহলে আমার যেহেতু এখানে এই গ্যাপের আগে বি ভার্ব আছে, তাহলে আমাদেরকে গ্যাপের মধ্যে কি বসাইতে হবে? এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা হবে অ্যাডজেক্টিভ। তো এই মেরিট, মেরিট এটার সাথে যদি আমরা যোগ করি মেরিটোরিয়াস, তাহলে কি হয়ে গেল? মেরিট থেকে হয়ে গেল মেরিটোরিয়াস। তাহলে দ্য স্টুডেন্ট ইজ মেরিটোরিয়াস, অর্থাৎ ছাত্রটি হচ্ছে মেধাবী। তো আমরা এখানে দেখতে পেলাম যে যদি সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে যদি বি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবো। এরপর হচ্ছে নাউনের আগে। ভালো করে খেয়াল করো, যদি কোনো সাফিক্স এন্ড প্রিফিক্স সমাধান করতে গিয়ে যদি গ্যাপের মধ্যে নাউনের আগে যদি কোনো গ্যাপ থাকে, নাউনের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবো। এই উদাহরণটা লক্ষ্য করো, যেমন হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। তাহলে এই নাউনের আগে আমরা এখানে একটা কি বসাতে পারবো? অ্যাডজেক্টিভ বসাতে পারবো। তাহলে মেরিট এটা একটা নাউন, মেরিটের অ্যাডজেক্টিভ কি হবে? মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। তাহলে কি হলো এখন? হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা সব সময় খেয়াল রাখবে কি সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে বি ভার্বের পরে যদি গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, এবং কোন নাউনের আগে যদি আমরা কোনো গ্যাপ দেখতে পাই সেখানেও আমরা কি বসাতে পারবো? অ্যাডজেক্টিভ বসাতে পারবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম অ্যাডজেক্টিভের ব্যবহার। এখন আমরা আলোচনা করব ভার্বের ব্যবহার নিয়ে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, ভার্ব একটা সেন্টেন্সের 2 জায়গায় বসতে পারে। প্রথম পজিশন হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, এটা একদম কমন ইউজ, আপনারা সবাই জানেন। সাবজেক্টের পরে কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে। এরপর 2 নম্বর হচ্ছে টু এর পরে, প্রিপজিশন টু এর পরে আমরা ভার্ব বসাবো। তাহলে সেটা কোন ক্ষেত্রে? যেমন এখানে একটা বিষয় খেয়াল করো, হি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ। এখানে টু এর পরে ভার্বের অবস্থান নিয়ে সামনে একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে টু দ্বারা যখন উদ্দেশ্য বুঝাবে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি টু দ্বারা কোনো উদ্দেশ্য বুঝায় এবং প্রিপজিশন টু এর পরে সাফিক্স এন্ড প্রিফিক্স এ যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব বসাতে পারবো। যদি কেবল
টু দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়। তাহলে এখানে কি উদ্দেশ্য বুঝিয়েছে এটা আমরা খেয়াল করি। হি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ। তাহলে হি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ, অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা পরে বুঝতে পারছি যে টু এর পরে, যেমন হি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ, সে জীবনে সফলতা চায়, অর্থাৎ জীবনের সফলতা লাভ হলো তার উদ্দেশ্য। তো তাহলে যেহেতু টু দ্বারা এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা ভার্ব ইউজ করতে পারবো। তাহলে তাহলে এখানে খেয়াল করো, হি ওয়ান্টস টু সাকসেস, তাহলে এটা সাকসেস সফলতা, এটা কি বলতো সবাই? তাহলে এটা নাউন, সাকসেস হচ্ছে নাউন, সফলতা। তাহলে যেহেতু টু দ্বারা উদ্দেশ্য বুঝিয়েছে, আমরা কি এখানে নাউন বসাবো নাকি ভার্ব বসাবো? যদি প্রিপোজিশন টু দ্বারা যদি উদ্দেশ্য বুঝায়, সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে যদি প্রিপোজিশন টু দ্বারা উদ্দেশ্য বুঝায় এবং প্রিপোজিশন টু এর পর যদি একটা খালি জায়গা থাকে, সেখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব? ভার্ব ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে আমরা নাউনটা কেটে নিয়ে সাকসেসের ভার্ব কি? সাকসিড। সাকসেসের ভার্ব কি হবে? সাকসিড। তাহলে হি ওয়ান্টস টু সাকসেস না হয় কি হবে? সাকসিড। হি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে চায়। তাহলে এখানে আমরা নাউন না বসিয়ে কেন আমরা ভার্ব বসালাম? কারণ এখানে প্রিপোজিশন টু দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়েছে। টু দ্বারা যদি উদ্দেশ্য না বুঝায়, তখন সেক্ষেত্রে আমরা টু এর পরে যে প্রিপোজিশনের যে অ্যাজ ইউজুয়াল রুল আমরা নাউনের ক্ষেত্রে দেখিয়েছি, প্রিপোজিশনের পরে আমরা নাউন বসাতে পারবো। তাহলে কি বললাম? যদি সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে যদি টু এর পরে কোনো গ্যাপ থাকে এবং টু দ্বারা যদি উদ্দেশ্য বুঝায়, সেক্ষেত্রে আমরা ভার্বের 1 নাম্বার ফর্ম ইউজ করব। যদি টু যদি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, টু দিয়ে যদি কোনো উদ্দেশ্য না বুঝায়, সেক্ষেত্রে আমরা নাউন বসাবো। তাহলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সর্বশেষ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা দেখো, আমাদের আলোচনার সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা এখানে লক্ষ্য করো যে অ্যাডভার্বের ইউজ সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিছুটা ট্রিকি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো খেয়াল করবে। তাহলে অ্যাডভার্ব একটা সেন্টেন্সের 4 জায়গায় বসতে পারে। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের কয় জায়গায়? 4 জায়গায় বসতে পারে। 1 নাম্বার, একটা অ্যাডভার্ব ভার্বের আগে বসতে পারবে। 2 নাম্বারে অ্যাডভার্ব ভার্বের পরে বসতে পারে। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব সাবজেক্টের আগে বসতে পারে। 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব কোন নাউনের পরে বসতে পারে। তাহলে কিভাবে এই বিষয়গুলো হয় আমরা উদাহরণ দিয়ে লক্ষ্য করি। যেমন 1 নাম্বারে খেয়াল করো, যেমন অ্যাডভার্ব ভার্বের আগে বসে থাকে। অ্যাডভার্ব ভার্বের আগে বসে থাকে। এখানে উদাহরণটা খেয়াল করো, রিশাদ ড্যাশ হ্যাজ ফিনিশ দ্য প্রজেক্ট। তাহলে এখানে হ্যাজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে খালি জায়গা আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যাডভার্ব বসাই দিতে পারবো। তবে এখানে সামান্য একটা কন্ট্রাডিকশন আছে, এই যে আমরা নাউনের ইউজ যখন আমরা বলছিলাম, নাউনের অবস্থান সম্পর্কে যখন বলছিলাম, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে কি ভার্বের আগে গ্যাপ থাকলে সেখানে আমরা নাউন বসাবো। তো এখানেও সেম, ভার্বের আগে গ্যাপ আছে, তাহলে এখানে তো নাউন হওয়ারই কথা। তাহলে এটা আমাদের যে পূর্বের কথার সাথে এখনের কথা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? তাহলে এখানে কি আছে? হ্যাজ এটা একটা ভার্ব আর রিশাদ এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এই ভার্ব এবং এই সাবজেক্ট এই দুইয়ের মাঝখানে গ্যাপ আছে। তাহলে এই দুইয়ের মাঝখানে যদি গ্যাপ থাকে, সেখানে আমরা অ্যাডভার্ব বসাতে পারবো। তাহলে কন্ট্রাডিকশনটা, তাহলে এখানে আমরা কি বসাবো? এটা রেডি আছে, যেটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা রুল অনুসারে কি বলছি? যদি ভার্বের আগে খালি জায়গা থাকে, সেখানে অ্যাডভার্ব হবে। তবে রুলটা যদি পূর্ণাঙ্গ করতে চাই, আমরা কোনো কনফিউশন না রেখে, তাহলে আমাদের বুঝে নিতে হবে কি, যদি কোনো ভার্ব এবং কোনো সাবজেক্টের মাঝামাঝি, যদি কোনো ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যদি কোনো খালি জায়গা থাকে, সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে সেখানে আমরা ওই খালি জায়গায় অ্যাডভার্ব বসাবো। তাহলে এখানে রেডি আছে, এটার সাথে যদি আমরা এল যোগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? অলরেডি। রিশাদ অলরেডি হ্যাজ ফিনিশ দ্য প্রজেক্ট। আশা করি বন্ধুরা তোমরা কনফিউশনটা ক্লিয়ার হতে পেরেছো। তাহলে আমাদের কি মনে রাখতে হবে?
সাধারণত যদি ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা কি বসাই, সাবজেক্ট বসাই। কিন্তু যদি ভার্বও দেয়া থাকে এবং সাবজেক্টও যদি দেয়া থাকে, ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, কেবলমাত্র সেখানেই আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে, কনফিউশনটা তোমাদের দূর হয়েছে। এবার আমরা পরের উদাহরণে চলে যাই। এরপর হচ্ছে কি, ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, রেমিটেন্স ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ফর আস। তাহলে এখানে এটা হচ্ছে ইজ, এটা একটা ভার্ব, ভার্বের পরে তাহলে আমরা কি বসাতে পারবো, অ্যাডভার্ব বসাতে পারবো। তাহলে হিউজ এর সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি, তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে কি হলো, রেমিটেন্স ইজ হিউজলি ইম্পর্টেন্ট ফর আস। তাহলে রেমিটেন্স আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাফিক্স এন্ড প্রিফিক্সের ক্ষেত্রে কোন বাক্যে সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা একটা অ্যাডভার্ব বসাতে পারবো। তাহলে এখানে খেয়াল করো, ড্যাশ হাসান হ্যাজ বিকাম সো রিচ। হাসান খুব ধনী হয়েছে। তাহলে হাসান হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের আগে এখানে একটা গ্যাপ আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। তাহলে রিসেন্ট, এটার সাথে যদি আমরা এল ওয়াই যোগ করে দিই তাহলে হয়ে গেল রিসেন্টলি, অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে রিসেন্টলি হাসান হ্যাজ বিকাম সো রিচ। 4 নম্বর উদাহরণ আমরা দেখি। তাহলে 4 নম্বর উদাহরণে কি বলা আছে, নাউনের পরে। তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে যদি নাউনের পরে যদি আমরা কোনো গ্যাপ দেখতে পাই সেখানে আমরা অ্যাডভার্ব বসাতে পারবো। উদাহরণটা খেয়াল করো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কুইক। তাহলে এখানে ওয়ার্ক এটা হচ্ছে নাউন। তাহলে রুল অনুসারে আমাদের কি করতে হবে, যদি সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে সেন্টেন্সের কোন নাউনের পর যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাইতে পারবো। তাহলে কুইকের সাথে এল ওয়াই যোগ করে আমরা পেলাম কি, কুইকলি। তাহলে কি হলো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কুইকলি, সে খুব তাড়াতাড়ি কাজটা করে ফেললো। তাহলে এই গেল অ্যাডভার্বের ব্যবহার। তাহলে বন্ধুরা আমরা একে একে 4টা পার্টস অফ স্পিচের ব্যবহার এখানে দেখিয়েছি, যেগুলার সাফিক্স এবং প্রিফিক্স হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সামনে আমি 2টা ট্রিক দেখাবো যেগুলা সাফিক্স এন্ড প্রিফিক্স সমাধানের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। তাহলে দেখো প্রথম ট্রিকটাতে কি দেয়া আছে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সে ইউজের ক্ষেত্রে সাধারণত এই ক্রমটা মেইনটেইন করা হয়ে থাকে। কিভাবে সেটা, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তোমরা যদি নিচের উদাহরণটা লক্ষ্য করো সেখানে দেখতে পাবে যে যেমন ভেরি ট্যালেন্টেড বয়। তাহলে এখানে বয়টা হচ্ছে নাউন, ট্যালেন্টেড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তোমরা সাফিক্স এন্ড প্রিফিক্স সলভ করার সময় এটা খেয়াল রাখবে যে যদি দেখা যায় যে কি কোনো নাউনের আগে গ্যাপ থাকে, তাহলে যদি দেখা যায় কোনো নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভের আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। এখানে যদি সূত্র যদি আমরা দেখাই, যদি কোনো সেন্টেন্সে যদি নাউনের আগে যদি গ্যাপ দেখতে পাই আমরা সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যদি কোনো অ্যাডজেক্টিভের আগে কোনো গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। যদি এমন হয় যে সেন্টেন্সটা যেমন এখানে ট্যালেন্টেড বয়, যেমন ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, যদি এমন হয় যে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে এবং এটার আগে একটা গ্যাপ আছে, তাহলে ওই গ্যাপের মধ্যে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাতে পারবো। যেমন এখানে দেখো, যদি এরকম থাকতো সেন্টেন্সটা রিশাদ ইজ এ ড্যাশ ট্যালেন্টেড বয়, তাহলে এটার আগে আমরা অ্যাডভার্ব হিসেবে এখানে কি বসাতে পারতাম, ভেরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাধারণত সাফিক্স এন্ড প্রিফিক্স এর যখন পার্টস অফ স্পিচ গুলো লেখা হয়, সাফিক্স এন্ড প্রিফিক্স এ এটা তোমাদের জন্য আমাদের বিষয় হচ্ছে এখানে মাত্র 4টে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে এই 4টা পার্টস অফ স্পিচ এর পজিশন সম্পর্কে যদি তুমি একবার একটা ধারণা নিয়ে ফেলতে পারো তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর ক্ষেত্রে তোমার যাবতীয় ভয়গুলো দূর হয়ে যাবে। তাহলে সাফিক্স এন্ড প্রিফিক্স এর
এই যে ট্রিক এখানে যেটা আমরা বললাম অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ক্রম অনুসারে এই ক্রম মেনটেন করে পার্টস অফ স্পিচ গুলো সাজানো থাকে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে এই ধারণাটা পেয়েছো যে যদি আমরা এই চারটা পার্টস অফ স্পিচ এর নিজ নিজ অবস্থান সম্পর্কে যদি আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে পারি, তাহলে সাফিক্স এবং প্রিফিক্স সমাধান করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে বাসায় যদি সামনে একটা হোমওয়ার্ক করো, তাহলে আগে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স করতে যে সমস্যার সম্মুখীন হতে, যে বয়টা, যে কনফিউশনটা কাজ করতো, এখন এটা দূর হয়ে তোমরা আনন্দের সাথে সাফিক্স এবং প্রিফিক্স সলভ করতে পারবে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কাজে লাগাবে। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।